সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার ইউটিউব নিয়ে এসেছি। আপনারা দয়া করে একটু দেখার চেষ্টা করবেন আমার কিছু কথা, যেগুলো আপনাদের ভালো লাগলে লাইকস দেবেন, না হলে সমালোচনা করবেন। বোথ আর ওয়েলকাম। দেখুন, আর একটা 1971 হতে যাচ্ছে কি, একদম প্রথম থেকেই একদম শেষের কথাটা বলে ফেললাম। এটা কেন বলছি তার যুক্তিটা আপনাদের শোনা দরকার। তার সঙ্গে আপনারা সহমত হতে পারেন, বিরুদ্ধ মত হতে পারেন, তবেই না ইউটিউব বা এই সংবাদ করার একটা মূল্য থাকবে। বিরোধিতা করলেই কিন্তু সেটা খারাপ নয়। মনে হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে কারণে পূর্ব পাকিস্তানিরা বাংলাদেশে প্রথমে এসে কী করে, প্রগ্রেসিভ যারা ধর্মনিরপেক্ষ মানসিকতার মুসলিম এবং হিন্দু উচ্চশিক্ষিত যারা, অর্থাৎ ইউনিভার্সিটির অধ্যাপক, ছাত্র, কবি, সাহিত্যিক, এইরকম ধরনের যে সমস্ত মুক্তমানা মানুষ, তাদের আগে খুন করে। খুন করার পরে এবার ওরা স্ট্র্যাটেজি নেয় যে না, সবাই এখানে বৃহত্তর মুসলিমদের চটালে এখানে থাকা যাবে না। এখানে সবাইকে যদি চটিয়ে দিই তাহলে এখানে থাকতে পারবো না, কারণ তাদের প্রায় 1,00,000 সৈন্য সেখানে। 1,00,000 সৈন্যের জন্য খাবার দাবার থাকার অনেক রকম সহযোগিতা দরকার হয়। তখন তারা ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগ করলো, ব্রিটিশদের মতো। ডিভাইড অ্যান্ড রুল কি? তারা বললো যে আরে এটা তো মুসলিম কান্ট্রি, এখানে হিন্দুটা থাকবে কেন, বা খ্রিশ্চানরা থাকবে কেন? যে খ্রিশ্চানরা এত কম যে সেটা বলার রাখে না, হিন্দুরা থাকবে কেন? তখনই তারা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে হিন্দুদের উপর আক্রমণ শুরু করলো। কোথায় কত হিন্দু আছে তাহলে ইনফরমেশনটা তো দরকার। তার জন্য তারা পয়সা দিয়ে এবং যারা মৌলানা মৌলভী একটু বেশি ইসলামপন্থী, তাদের ভাড়া করতে শুরু করলো, করে করে তাদের টিম তৈরি করলো। এদের বলা হয় রাজাকার, আলবদর। রাজাকার শব্দ, আলবদর শব্দ আমাদের কাছে শুনতে খারাপ হয়েছে, কারণ হচ্ছে তারা বাংলাদেশে যে অত্যাচার, খুনোখুনি বা যে ভয়ঙ্কর খারাপ কাজ করেছে তার জন্য, কিন্তু আসলে কিন্তু আরবিতে এগুলো হচ্ছে ধর্মীয় কারণে, এরা হচ্ছে আত্মবলিদানকারী সব সেনা। ফলে ধর্মীয়ভাবে কিন্তু এদের খুব উচ্চ উচ্চ পদ দেওয়া হয়। কিন্তু আমাদের ভাষায় রাজাকার মানেই হচ্ছে হত্যাকারী, লুণ্ঠনকারী, নারী নির্যাতনকারী ইত্যাদি ইত্যাদি। আলবদরও তাই। তা এই যে অবস্থা তৈরি করার জন্যে তারা ডিভিশনটা করলো। আমরা দেখেছি যে হিন্দু পাড়ায় ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা কী করেছে, সব মহিলাদের বাদ দিয়ে দিয়েছে, তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং দাঁড় করিয়েছে। 25, 30, 40, 50 জন এরকম গ্রামের হিন্দুদের সব দাঁড় করিয়ে দিয়েছে, পুরুষদের দাঁড় করিয়ে দিয়ে ব্রাশ ফায়ার করে দিয়েছে। এক এক ফায়ারে সব মারা যেত, লাশ পড়ে থাকতো, তারা ব্যাস তাদের গাড়ি করে তারা চলে যেত। আমরা এখানে একটা বাঘে খায় সুন্দরবনের লোকেদের, জেলেরা যারা মাছ ধরতে যায়, প্রায় বাড়িতে কেউ না কেউ পুরুষ মানুষরা বাঘে খেয়েছে। এখন তো মেয়েদেরও খায়, মেয়েরাও যায়। তখন শুধু পুরুষরাই জঙ্গলে যেতেন। জঙ্গলে মানে জঙ্গলের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো দুনিয়া আছে, সেখানে প্রচুর মাছ, সেখানে ধরতে গেলেই মানে জঙ্গলে কাছাকাছি হলেই বাঘ এসে তাদের তুলে নিয়ে যেত। এরকম করতে 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 আজকালের এক সাংবাদিক, তিনি গোসাবায় গিয়ে ওই জেলে পাড়ায় দিয়ে হাঁটতে 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 কথা বলতে বলতে দেখলেন যে প্রায় ঘরেই বিধবা রয়েছে। কী কারণ বলে, মাছ ধরতে গিয়ে স্বামীকে নিয়ে চলে গেছে।
তো এই যে অবস্থা, এর ফলে ওখানে একটা নাম দিয়ে দিলেন বিধবা পাড়া। হ্যাঁ, কিন্তু আসলে আমি পরে লিখেছিলাম যে বিধবা পাড়া শুধু ওখানে নয়, গোসাবায় নয়, গোসাবার বিভিন্ন দ্বীপে, সাতজেলিয়া, লাহিড়িপুর, দয়াপুর, সব জায়গায়, কচুখালি, সব জায়গায় কিছু না কিছু এরকম বিধবা পাড়া আছে। অর্থাৎ একমাত্র নদী মাতৃক এলাকায় তো তাদের মাছ ধরা ছাড়া তাদের আর কিছু করার তো বিশেষ নেই। 1% হয়তো ব্যবসা বাণিজ্য করতেন। তাহলে 90 থেকে 99%ই সব নদীর উপর, মানে জলের উপর, মাছের উপর নির্ভরশীল। এবং মাছ যেখানে বেশি পাওয়া যাবে জেলেরা সেখানেই যাবেন, এটাই স্বাভাবিক। তাই এই করে বিধবা পাড়া তৈরি হয়ে গিয়েছিল। গোসাবার 14টি যে অঞ্চল, মানে 14টা দ্বীপকে নিয়ে আর একটা দ্বীপ, এক একটা অঞ্চল, নদী, সব নদী দিয়ে ঘেরা। এই 14টি অঞ্চলকে, গ্রাম পঞ্চায়েতকে 14টা দ্বীপে ভাগ করা হতো। প্রায় সব জায়গায় বিধবা পাড়া ছিল। তা আজকে যদি আপনারা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেন, বাংলাদেশেও দেখবেন যে যেখানেই হিন্দু প্রধান, সেখানেই দাঙ্গা হয়েছে। সেখানেই 1950 থেকে যে দাঙ্গা শুরু হলো স্বাধীনতার পরোত্তরকালে, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা বহু রকম বিধবা পাড়া দেখতে পাবেন। হিন্দু প্রধান এলাকা মানেই বিধবা পাড়া। সেখানে দেখবেন যে মেরে ফেলা হয়েছে। সবাই তো আর দেশভাগের পর চলে আসতে পারেনি এদেশে। ফলে যারা থেকেছে, প্রথমে তো হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করা হলো হেমেন মণ্ডলকে দিয়ে। বলা হলো নমশূদ্ররা যাবে না, তারা এদেশে থাকবে। মুসলমানরা বলল না, নমশূদ্রদের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই। তারা, মুসলিমরা অপেক্ষাকৃতভাবে এই আমাদের যে ট্রাইবাল বা তপশিলি শিডিউল কাস্ট, এদের থেকে বুদ্ধিমান, অনেক বেশি বুদ্ধিমান। ফলে তারা বোঝালো যেটা আমাদের বামুন কায়েদদের সঙ্গে ঝগড়া, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নেই। ফলে প্রথমে ওরা বামুন কায়েদদের তাড়ালো, খুন করলো, মারলো। হেমেন মণ্ডল বলল ঠিক আছে, তাকে মন্ত্রিসভায় ঢুকিয়ে নিল, তাকে মন্ত্রী করে দিল। তারপরে ব্যাপক ফরিদপুর, বরিশাল, বিভিন্ন জায়গায়, যশোর, বহু নমশূদ্র ছিল। আর নমশূদ্ররা একটা ক্লাস্টার করে থাকতেন, মানে গ্রামের পর গ্রাম পরপর থাকতেন। সেখানে মুসলমানরা ঢুকতেই পারতো না। কিন্তু তারপরে যখন বরিশালে হিন্দু মুসলমান যে লড়াই হলো, মানে মূলত নমশূদ্র এবং মুসলমানদের যে লড়াই হলো 1 মাস ধরে, সেই লড়াইয়ে মানে তীর, বর্ষা, এসব নিয়ে লড়াই। তারপরে সুপারি গাছ দিয়ে ফলা তৈরি করে এক ধরনের বর্ষা তৈরি করা হতো। এই সমস্ত পা দিয়ে চালাতে পারতো তারা। হ্যাঁ, 2 হাত দিয়ে ছুটতো, 2 পায়ে দিয়ে ছুটতো, এরকম আর কি। ওগুলো শরীরে ঢুকলেই বডিটা ভেঙে যেত, ওই সামনের অংশটা খাস সহ ঢুকে যেত শরীরে। এই করে 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 যখন দেখা যাচ্ছে যে মুসলিমরা হেরে যাচ্ছে, তখন ওখানকার যে ব্রিটিশ আমলে, কিন্তু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করতো, তখন তারা হিন্দুদের উপর গুলি চালাতে শুরু করলো। তখন বহু হিন্দু গুলির মুখে পালাতে শুরু করলো। যাই হোক, মুসলিমদের জয় হয়ে গেল। এইভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর মানে ব্রিটিশরাই লেলিয়ে দিয়ে আক্রমণ করে করে, ডিভাইড অ্যান্ড রুল করে তারা তো চেয়েছে যে হিন্দুদের একটা জায়গা হবে, মুসলমানদের একটা জায়গা হবে, এটা করে দিয়ে আমরা চলে যাব। সারা জীবন ধরে এরা এই হিন্দু মুসলমান লড়াই করতে 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 এই উপমহাদেশের 12টা বাজবে। এবং প্রথম 75 বছর পর্যন্ত তাদের সেই স্ট্র্যাটেজি সঠিক ছিল। অর্থাৎ কংগ্রেসও সেই একই স্ট্র্যাটেজি নিয়েছিল যে মুসলিমদের সাপোর্ট করো আর হিন্দুদের মধ্যে ডিভিশন করে রাখো। তাহলে মুসলিমদের একচেটিয়া সাপোর্ট আর হিন্দুদের যদি ডিভিশন করে রাখা যায়, তাহলে কংগ্রেস দীর্ঘদিন শাসন করতে পারবে। আর হিন্দুদের যদি এক হতে দাও, তাহলে তারা হিন্দুত্ববাদী হয়ে যাবে। হ্যাঁ, ফলে সেখানে জনসংঘ, অর্থাৎ শ্যামাপ্রসাদের দল
আহ, এরা এগিয়ে যাবে, আরএসএস এগিয়ে যাবে। আরএসএস তখনও কিন্তু এই মানে হিন্দু সংগঠন হিসেবে পরিচিত ছিল না। তখন তারা স্বয়ংসেবক তারা সামাজিক উন্নয়ন করত। কিন্তু এই কংগ্রেস এসে তার গায়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিল যে না, ওরাও হিন্দুত্ববাদী, ওরাও সাম্প্রদায়িক। এই করে ডিভিশন করে করে কংগ্রেসও 70-75 বছর রাজত্ব করলো, ঠিক ব্রিটিশদের সেই ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগ করে। হ্যাঁ, এবং সেটার পরবর্তীতে মার্কসিস্টদের কোথাও কোথাও আবির্ভাব হলো। প্রথম 1967-তে কেরলে মার্কসিস্টদের নেতৃত্বে হতো। মার্কসিস্ট বলতে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন আর কি প্রথম সরকার গঠন করে। সেই সরকারকে তারা ফেলে দেয়। সেই সরকারকে ফেলে দেয় ইন্দিরা গান্ধী, অর্থাৎ কংগ্রেস। ফেলে দেওয়ার পরে সেখানে তারা কংগ্রেসের রুল তৈরি করতে পারে। এদিকে বাংলাতেও ধীরে 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 মার্কসিস্টরা মুসলিমদের মধ্যে একটা বেস তৈরি করতে শুরু করে। এবং এখানেও তারা জানে যে ওপার থেকে হিন্দুরা যারা এসছে, হ্যাঁ, ওপারে যে হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছে তার সুযোগটা এখানে তারা মুসলিমদের যদি সংগঠিত করে তাহলে তারা সুবিধা পাবে। কারণ হচ্ছে কোনো দিন কোনো মুসলিম কোনো হিন্দুদের উদ্বাস্তুদের উপর আক্রমণ হয়েছে আজকের দিন পর্যন্ত মুসলিমরা কখনো তা নিয়ে মিছিল করেনি। কিন্তু প্যালেস্তাইনে মুসলিমদের উপর যে ইসরায়েল আক্রমণ করছে তা নিয়ে তারা ঘেরাও করেছে। ইসরায়েলের দূতাবাস, হ্যাঁ, বা অন্যান্য ভারতীয় দূতাবাস পর্যন্ত ঘেরাও করেছে তারা। কিন্তু পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে যতদিন আজ পর্যন্ত হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে, 30 লক্ষ হিন্দু খুন হয়ে গেছে, তাতেও কিন্তু তারা কখনো মিছিল করেনি বা হিন্দুদের পক্ষ অবলম্বন করেনি। কারণ হচ্ছে মার্কসিস্টরা ছিল মুসলিম বেস অর্গানাইজেশন, এবং আজ পর্যন্ত দেখুন প্রায় তাই। কিন্তু ওদের নেতারা ছিল হিন্দু, এটাও একটা চাল ছিল। নেতারা হিন্দু ছিল কিন্তু বেস ছিল মুসলিমরা। এখন তৃণমূল আসার পরে মমতা যখন হিন্দু মুসলিমদের প্রধান আশ্রয় হয়ে গেল, তখন তারা ঘুরিয়ে সেলিমকে দিয়ে মুসলিম মুখ আনলো, এনে বসালো যে অন্তত মুসলিমদের কিছু অংশ মুসলিম সেলিমকে দেখে সেই দিকে থেকে যাবে। এটা একটা চাল। যাই হোক, এই মুহূর্তে আবার যে বাংলাদেশে গত প্রায় 1 বছর ধরে ধীরে 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 যে অত্যাচার শুরু হয়েছিল, এটা হাসিনার আমল থেকেই হিন্দুদের উপর মৌলবাদীরা আক্রমণ শুরু করে। কারণ হচ্ছে ওখানে 50টি মৌলবাদী সংগঠন, তারা সবাই ওখানে বেস তৈরি করে ফেললো। হ্যাঁ, এই যে ওয়াজ মাহফিলগুলোর মধ্য দিয়েই এই যে হিন্দুদের বিরোধিতা এবং মুসলিম প্রাধান্য, এটা প্রচার করে 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 এক ধরনের মানসিকতা তৈরি করে যে হিন্দুরা খারাপ, হিন্দুরা পৌত্তলিক, ওরা পুজো করে, ওদের তো থাকতে দেওয়া উচিত না, ওরা আমাদের দেশে কেন থাকবে, ওদের ধারে কাছে ওদের মুখ দেখা মহাপাপ, এইরকমভাবে প্রচার করে 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 এরকম একটা তৈরি হলো। আবার এটাও ঠিক, হিন্দুরাও ভয়ঙ্করভাবে মুসলিমদের করতেন, ঘৃণা করতেন। মানে যে কোনো ঘরে মুসলিম পড়ে থাকলে সেখানে তারা খাবার জল নিয়ে যেতেন না, মানে কলসিটা পর্যন্ত সেই ইসের থেকে গেলে সে কলসির জল ফেলে দিতেন। এইরকম ঘৃণা তৈরি হয়ে গেল। যাই হোক, তার ফল আজকে আবার নতুন করে ভয়ঙ্করভাবে চট্টগ্রামে দেখা গেল প্রায় 50-60 জনকে মেরে ফেলা হয়েছে, মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সবাই দেখেছেন দুলালের মেয়েকে কীভাবে সে গাড়ি করে নিয়ে এসে 4-5 জনে চাঙ্গদোলা করে তুলে নিয়ে গেল। এই যে আজকে মিডিয়ার জন্য সব দেখা গেছে, কিন্তু তা নিয়ে মুসলিমরা কেউ একটা টু শব্দ ওপারে এপারে
কেউ কেউ করেনি, মানে এ বাংলায়ও করেনি, ও বাংলায়ও করেনি। যাই হোক, সব মিলিয়ে খারাপ হতে হতে এমন একটা জায়গায় আসলো শেষকালে, সেখানে কোটা আন্দোলন, অর্থাৎ মানে একটা কোটা ছিল যারা মুক্তিবাহিনী হয়ে যুদ্ধ করে যাদের অধিকাংশ প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাদের পরিবারকে ইয়ে দেওয়া হবে, চাকরিতে বা বিভিন্ন জায়গায় একটা কোটা তৈরি করে দেওয়া হয়েছিল। এবং একটা মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে সেসব পরিবারদের, তাদের ওটা মহিলাদের একটা কোটা তৈরি করে দেওয়া হবে। এই কোটাটার বিরুদ্ধে আস্তে 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 সেই যে রাজাকারদের প্রায় 1/3, অর্থাৎ 18 কোটির মধ্যে 6 কোটি ছিল রাজাকার, সেই রাজাকারদের পরিবারের ছেলেমেয়েরা এইবার আমাদেরও চাকরি দিতে হবে, এই করে 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 তারা একটা কোটার আন্দোলন দিয়ে শুরু করলো। সেই কোটার আন্দোলনটাকে সামনে রেখে এইবার ওই 50টা কী বলবো আউটফিটস, এই যে গ্রুপ, ইসলামিক গ্রুপ, তারা নেমে পড়লো। কিন্তু তাদের তো অত মাস সাপোর্ট ছিল না, মাস সাপোর্ট ছিল জামায়াত ইসলাম এবং কমিউনিস্টদের একটা গ্রুপের। তারা জামায়াত ইসলামকে সামনে নিয়ে নেমে পড়লো এবং এমন অবস্থা তৈরি করলো যে শেষ পর্যন্ত বাধ্য হতে হলো হাসিনাকে পালাতে। তার আগে বলা যাক, হাসিনারও একটা ভুল হয়েছে যে ওইভাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, মুভমেন্ট করতো, কিন্তু এটাও তো ঠিক, মুভমেন্ট করে ঘর বাড়ি সব লোকজন ভেঙে দিলে সেটারও তো পুলিশ তো চুপ করে বসে থাকতে পারে না। এবার পুলিশ যথারীতি গুলি চালিয়েছে, বিভিন্নভাবে ছররা গুলি চালিয়েছে, এতে অনেকে অন্ধ হয়েছে, অনেকের আংশিক আহত হয়েছে, মারাও গেছে প্রায় শতাধিক মানুষ। এটাকে ক্যাশ করে করে আস্তে 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 পুরো মানে মুসলিম জনসংখ্যা বেশি, তাদের এমনভাবে খেপিয়ে তোলা হলো, হিন্দু এবং হাসিনা সমর্থক আর সব একদিকে, হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে আমরা পড়ে গেলাম মহা সমস্যায়। এদিকে একটা জিনিস কী করা হলো যে পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিল ইন্ডিয়া, এবং এমনি বর্ডারও সিল করে দেওয়া হলো। কেননা এবার আক্রান্ত হিন্দুরা এপারে যাতে না আসতে পারে, কারণ এপারেও কত উদ্বাস্তুর ইয়ে নেবে। কিন্তু এটা অমানবিক দেখালেও বাস্তবসম্মত কেউ কেউ মনে করছেন, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট অমানবিক হয়েছে। যাই হোক, এবার তবে এরা একটা ভালো দিক হয়েছে, এইবার হিন্দু প্রধান চট্টগ্রাম, রংপুর, রাজশাহী এই দিকটায় হিন্দুরা কাউন্টার শুরু করেছে। তাদের উপর যখন অত্যাচার শুরু করলো পুলিশ, সৈন্যবাহিনী এবং মুসলিমরা যৌথভাবে ধর্ষণ এবং খুন, তখন তারা পাল্টা শুরু করলো। এইবার ইস্কনকে সামনে রেখে শুরু হয়ে গেল ভয়ঙ্কর পাল্টা মিছিল। তারা কোনো কাউকে হত্যাও করেনি, কারোর বাড়িও জ্বালায়নি, তারা একদম নির্বিষ মিছিল, মানে জনসংখ্যা দিয়ে সাধারণ মানুষকে কনভিন্স করার চেষ্টা করা। আর এর মধ্যে আরেকটা পরিবর্তন হলো, হাসিনাকে সরিয়েছিল ডেমোক্র্যাটরা, অর্থাৎ তারা সেন্ট মার্টিন দ্বীপটা দেয়নি বলে ডেমোক্র্যাটরা, অর্থাৎ জো বাইডেন, কমলা হ্যারিসরা হাসিনাকে হাঁটিয়েছিল। প্রচুর টাকা পয়সা দিয়ে ছাত্র মুভমেন্টটাকে তারা স্পন্সর করে, তারপরে আউটফিটগুলোকেও পয়সা দিয়ে স্পন্সর করে তারা হাসিনাকে হটালো। তারা ভেবেছিল যে এইবার তাদেরই পছন্দের লোককে এনে বসালো, অর্থাৎ ডক্টর ইউনুসকে, এবং ডক্টর ইউনুসের কাছ থেকে সেন্ট মার্টিন লিখেও নিয়ে নিয়েছে $1,000, মানে $1,000 কোটি দিয়ে। এটা কিন্তু মানে সেন্ট মার্টিন কিন্তু ইউনুস বেচে দিয়েছে। এটা আস্তে আস্তে প্রকাশ হয়ে যাওয়ার ফলে এইবার ইউনুসকে তাড়ানোর জন্যে সাধারণ মানুষ নিয়ে পড়েছে। দেখছে যে ইউনুস অত্যন্ত একটা শিক্ষিত লোক, অথচ সব থেকে বেশি সে কমিউনাল, অর্থাৎ সাম্প্রদায়িক। তখন সে বাঁচার জন্য কী করলো, পাকিস্তানকে ডেকে নিয়ে আসলো।
যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হলো, সেখানে তারা পাকিস্তানকে ডেকে নিয়ে আসলো। কারণ হচ্ছে এই যে রাজাকাররা যারা বাংলাদেশ স্বাধীন চায়নি, তারা এবার সামনে চলে আসছে। হ্যাঁ, ফলে কি হয়েছে, সুবিধা হয়ে গেল, এবার জাহাজ চলে আসলো ওখান থেকে। এইসব নিয়ে টিয়ে সবই জানা কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার, সেটা হচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে, মানে আমার ব্যক্তিগত যে ধারণা, সেটা হচ্ছে যে বাংলাদেশে আক্রমণ হবে। বাংলাদেশের উপর আবার সৈন্য পাঠিয়ে বাংলাদেশের উপর আবার একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা হবে, তা নাহলে এটা থামবে না। এবং সেখানে ডেমোক্র্যাটরা হটে যাওয়ার ফলে রিপাবলিকানরা এসছেন। ট্রাম্প আসার ফলে ট্রাম্প প্রথম দিন থেকে হিন্দুদের উপর অত্যাচারের বিরোধিতা করে আসছিলেন। ফলে এবং তিনি কি করলেন, ইন্টেলিজেন্সের মাথায় বসালেন তুলসী গাবার্ড, যিনি ইসকনের একজন বড় ভক্ত, হরিনাম করেন। হ্যাঁ, যিনি অত্যন্ত মনে প্রাণে ইসকন ভক্ত এবং হরিনাম ভক্ত। হিন্দুকে ওই জায়গাটা দেওয়া হলো কেন? এটা একটা বড় লক্ষণ হচ্ছে। এবং তিনিও পরিষ্কার, তিনি পদে পদে বসেই একদম ধারাবাহিকভাবে বললেন যে কীভাবে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে। তাহলে ভারত, চীন, ভারত আমেরিকা একটা লাইনে আছে, এবং রাশিয়া এর বন্ধু। তাহলে কে থাকলো? পাকিস্তান আর চীন। চীন এবং ভারতের সঙ্গেও একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য চীন 150 কোটি মানুষের বাজার নষ্ট করবে কিনা, এটা নিয়ে অনেকেরই, কেউ বলছেন যে না, চীন বিরোধিতা করে বাংলাদেশের এই মৌলবাদের পক্ষে দাঁড়াবে। আর অনেকে বলছেন না, চীন মৌখিক হয়তো সমর্থন দেবে না, কিন্তু সক্রিয়ভাবে বিরোধিতা করবে না। মৌখিক বিরোধিতা করতে পারে, সক্রিয়ভাবে বিরোধিতা করবে না। কারণ তারা জানে যে আমেরিকার ভারত এক জায়গায় হয়ে গেলে বাংলাদেশের টিকে থাকা খুব মুশকিল। আর অন্যদিকে আর একটা চালা হচ্ছে যে ধীরে 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 ওখানে পণ্য সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে জিনিসপত্রের দাম এর মধ্যেই ডাবল 3 ডাবল হয়ে গেছে। হ্যাঁ, যেমন ওখানে আপনি চিনি আমরা এখানে 42 টাকা থেকে 45 টাকার মধ্যে কিনিও, বা পাকিস্তানে চিনি হচ্ছে 170-80 থেকে 310 টাকা পর্যন্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন। বাংলাদেশেও এই মুহূর্তে 170 থেকে 190 টাকা চিনির দাম হয়ে গেছে, অথচ 1% চিনি বাংলাদেশ উৎপাদন করে। আর বাকি তো আপনারা জানেনই, মশলা টশলা সমস্ত খাদ্য, মানে এমনকি সবজি এখান থেকে না পাঠালে, এটা বাংলাদেশ নিজেদের যতটা সবজি লাগে সেটা উৎপাদন করতে পারে না। সবজি না পাঠালে ওখানকার লোক খেতে পাবে না। আলু, পেঁয়াজ, রসুন থেকে আরম্ভ করে সব কিছুতে সেটা আস্তে আস্তে কমিয়ে দেওয়ার ফলে যে দারুণভাবে জিনিসের দাম বাড়ছে, এতে যে গরিব মানুষরা, যাদের মাথা ব্রেন ওয়াশ করিয়ে হাসিনাকে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিয়েছিল, যে কৃষক, মজুর, দিনমজুর, হ্যাঁ, তারা আজকে কান্নাকাটি করছে। তারা বলছে আমরা তো হাসিনার আমলেই ভালো ছিলাম, খেতে পাচ্ছিলাম, এখন তো খেতেই পাচ্ছি না। এই যে খেলাটা ঘুরে গেল, এরপরে যদি আক্রমণ হয় তাহলে জনগণের সাপোর্টও কিন্তু ভারত এবং আমেরিকার পক্ষে থাকবে। ফলে যাই হোক, আমরা আর একটা 1972-71 আমরা দেখতে চলেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তখন বিজয় করতে 13 দিন লেগেছিল। এখন ভারত চতুর্থ সামরিক বাহিনী, পৃথিবীতে চতুর্থ সামরিক শক্তি, কেউ কেউ মনে করে এটা তৃতীয়। যাই হোক, ফলে এবং তার যে অত্যাধুনিক বিমান টিমান আছে, যে রাফায়েল বিমান, যখন হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ভারতের মধ্যে, ঢোকার সঙ্গে সঙ্গে এই রাফায়েল বিমান চারদিকে চক্কর দিচ্ছিল, যে অন্য কোনো বিমান এসে এই হেলিকপ্টারের উপর যাতে
আক্রমণ না করতে পারে। যেমন মোদি যখন ইসরায়েলে যান তখন ইসরায়েল আশেপাশে সবাইকে বলে দিয়েছিল সব এসে যে মোদির বিমানের উপর যদি কোনোরূপ আক্রমণ হয় তাহলে কিন্তু আমি একদম ধুলোয় মিশিয়ে দেবো সবাইকে। যাই হোক, সেখানেও কিছু হয়নি। এরকম অবস্থায় দাঁড়িয়ে এসে মনে হয় যে আরেকটা 1971 হবে 2024-এ, কত বছর পর, 29 আর 24, 43 বছর পর, 43 ইয়ার্সের পর, না 53 ইয়ার্স পর, 53 বছর পর আবার একটা আক্রমণ বাংলাদেশ কেন্দ্রিক হবে। না হলে বাংলাদেশের যে এখনও সেখানে যদি মনে করা যেত মুসলিম মানে 100% মুসলিম চাইছে হিন্দুরা থাকবে না, আমরা ইসলামিক কান্ট্রি করব, তাহলে একটা কথা ছিল। কিন্তু যারা বলে না তারা ভোকাল নয়, তারা চুপ থাকে। আর যারা ইসলামিক করে চিৎকার করছে, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, তারা একটু সরব বলে অনেক সময় মনে হয় যে ওখানে যে সব মুসলমানই চাইছে যে ধর্মনিরপেক্ষ থাকবো না। এটা নয়। বাঙালি মুসলিমরা অনেকটাই মানসিক দিক থেকে ধর্মনিরপেক্ষ, ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক। আবার কট্টর তো কিছু থাকবেই, কট্টর হিন্দু যেমন আছে কট্টর মুসলিমও আছে। তারাই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে টোরে এই সমস্ত বাজেট গরম করে এবং পরিবেশ নষ্ট করে। যাই হোক, খুব বেশি সুবিধা করতে পারে না, যেহেতু মানুষ এখনও মানসিক দিক থেকে এখনও মানবিক, তারা মানবিকতার উপর এখনও বেশি নির্ভরশীল। এবং এটা যদি বাংলাদেশের এটা না কমানো যায় তাহলে তার প্রভাব এই উপমহাদেশে পড়বে। সব জায়গায় দেখা যাবে যে মুসলিমরা অন্য জাতিদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। এইটাকে উৎসাহিত করা যাবে না। এটা প্রায় আমরা সবাই, কম হোক বেশি হোক, আমরা এটা বুঝতে পারি যে এটাকে কখনোই উৎসাহিত করা যাবে না। ফলে আমি আমার আশঙ্কা, যুদ্ধবিগ্রহ তো আমরা চাই না, যুদ্ধবিগ্রহ কখনো ভালো হয় না, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে আর একটা 1971 বাংলাদেশের বুকে ঘটবে। এ ব্যাপারে আমি প্রায় 90% নিশ্চিত। কারণ হচ্ছে যে এটা করতে হবে। যদি আপাতত কিছুটা চাপে পড়ে ঠান্ডাও হয়ে যায়, কিন্তু এই ঠান্ডা হলে কিন্তু আবার দেখা যাবে 6 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। ফলে এটা নিশ্চিতভাবে একটা আক্রমণ নামিয়ে আনতে হবে বাংলাদেশের উপর। 53 বছর পরে আর একবার এদের শিক্ষা দেওয়ার দরকার আছে। এই উগ্রবাদীরা যারা মনে করছে যে আমরা যে উগ্রতা দেখালাম এটাই সঠিক লাইন, এই করে আমরা বেঁচে যাব। ভাবা যায় এই যে ছাত্ররা, যাদের উপর আমরা এতটা নির্ভর করি, শিক্ষিত সব ছাত্ররা, তারা এত মৌলবাদী, তারা রাজাকার, তারা চায় এটা আবার পাকিস্তানের হাতে চলে যাক। এই দেশটা একটা স্বাধীন দেশ, যে দেশে তারা বাস করে সেই দেশটাকে আর একটা দেশের পরাধীন করে দিতে চায়। ভাবা যায় কি ভয়ঙ্কর রেডিক্যাল হয়ে গেল এই ছাত্রদের মধ্যে, যে রেডিক্যালিজম কি ভয়ঙ্করভাবে, ইসলামিক রেডিক্যালিজম হয়েছে, ভয়ঙ্করভাবে গ্রো করেছে। আমাদের এখানে যেমন জেএনইউর দিল্লি ইউনিভার্সিটি, যেগুলোতে একসময় বেশ প্রভাব, কংগ্রেস আমলে প্রভাব বিস্তার করেছিল, এবং তারা প্রকাশ্যেই ভারতের টুকরো হলে ভারতকে ভাগ করার কথা বলতো। তাতেও তখনকার কংগ্রেসি সরকার কিছু বলতো না। তার কারণটা হচ্ছে তারা জানে যে এরা করে থাকলে এই অংশটা যত বেশি করে বলবে ততটা হিন্দু যে অংশটা সেটা বয়স চুপসে যাবে। এই করতে 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 আজকে 76 বছর পরে কংগ্রেস মুক্ত ভারত হতে চলেছে। অর্থাৎ আর তারা আসবে বলে ন্যূনতম কোনো প্রত্যাশা কেউ করে না, এবং মানুষ ধীরে 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 মুক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে তারা পছন্দ করছে, কিন্তু কংগ্রেসকে পছন্দ করছে না। অর্থাৎ একটা দল
মানে 7 দশক পরে কীভাবে আস্তে 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 একদম মুছে যাবে। এইটাই হচ্ছে প্রকৃত শাস্তি কংগ্রেসের সেদিনকার ভুল ভ্রান্তি। চীন নিয়ে নেহরুর ভুল মানে ভুল পলিসি, যার জন্য 1962-তে যুদ্ধ করে আমাদের জায়গা দখল করলো। এই চীনকেই আমরা আমাদের যে ভেটো পাওয়ার, সে ভেটো পাওয়ার এমনি দিয়ে দিয়েছিলাম, না আমরা ভেটো পাওয়ার নেব না, চীনকে দাও। তখন চীনের নামই আসেনি ইউএনএ। তখন ভারতের নাম, ইন্দিরার নাম, গান্ধীর নাম। নেহরু বলল না না, আমরা সবের মধ্যে যাব না, আমরা নন অ্যালায়েন্স থাকবো, আমরা মানে নিরপেক্ষ একটা আলাদা সংগঠন তৈরি করব মুগাবেকে নিয়ে, আফ্রিকার মুগাবেকে নিয়ে। কিন্তু সেটাও তারা করতে পারলো না, এদিকে হাতছাড়া হয়ে গেল, ভেটো পাওয়ার চলে গেল চীনের। আর চীন সেই ভেটো পাওয়ার দিয়ে আমাদের উপর অনেকবার যুদ্ধ করেছে, অনেক সন্ত্রাস অনেকে করেছে। পাকিস্তান যতবার সন্ত্রাস করেছে, তাদের বিরোধিতা করেছে আমরা, ততবারই চীন ভেটো দিয়ে পাকিস্তানকে লালিত করেছে। এই যে ভুল রাজনীতি, দীর্ঘ রাজনীতি, যেটা আজকে এই চিটাগাংটা তখনই পাকিস্তান হাত ছাড়াতো, পূর্ব পাকিস্তানের হাত ছাড়া হয়ে আমাদের দেশে আসতো। কিন্তু উনি চাননি। উনি বলছেন কী দরকার একটা ওইটুকু জায়গা নিয়ে আমি আবার পাকিস্তানের সঙ্গে লড়াই করতে যাব, ঝগড়া করতে যাব। এই যে মানে ভয়ঙ্করভাবে তার ছিল নেশা, আর মাউন্ট ব্যাটেনের বইয়ের সঙ্গে হস্টিনেস্টি, এরকম বহু ছিল চরিত্রহীন মানুষ, সবাই জানে। সেখানে গিয়ে মদ খাওয়া, দুজনে সিগারেট খাওয়া এবং যৌনতা করা, এটাই ছিল সেখানের একটা বহু পুরনো প্র্যাকটিস, যার ফলটা আজকে আমরা বুঝতে পারছি যে কীভাবে ভারতের মতো দেশটাকে ধ্বংস করেছিল। আজকে আমরা মোদির সঙ্গে সহমত হতে পারি না পারি, কিন্তু আজকে একটা জায়গায় তো সঠিক, আমরা অর্থনৈতিকভাবে তো এগিয়েছি, পঞ্চম জায়গায় এসেছি। 14 জায়গা থেকে 11 থেকে পঞ্চম জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং আমরা সবাই বিশ্বাস করি যে এই বছর না হলেও 2-1 বছরের মধ্যে আমরা 4র্থ জায়গায় পৌঁছে যাব। কারণ জাপান, জার্মান এরা আমাদের আগে আছে, কিন্তু আপনারা তাকিয়ে দেখলে বুঝতে পারেন জাপান জার্মানের অবস্থা খুবই খারাপ, তারা এগোতে পারছে না। ফ্রান্স আমাদের আগে আছে, ফ্রান্সের অবস্থা কী? ফ্রান্স তো এখন দাঙ্গায় জর্জরিত, সেখানে মুসলিম এবং ফ্রান্সীয় খ্রিস্টানদের মধ্যে মানে প্রত্যেকটা এলাকায় দাঙ্গা হচ্ছে। ফলে এই দেশগুলো কেউ আর এগোতে পারছে না, কিন্তু আমাদের জিডিপি কিন্তু এগোচ্ছে। অর্থাৎ আমরা মার্কেটের ক্ষেত্রে আমরা মানে আমেরিকার সঙ্গে যেমন আমরা মার্কেট করছি, সেরকম চীনের সঙ্গেও আমাদের মার্কেট বাড়ছে, রাশিয়ার সঙ্গে হচ্ছে। আবার রাশিয়ার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সব সম্পর্ক ছিল, কিন্তু এবার উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া এখন এক লাইনে চলে এসছে। রাশিয়া উত্তর কোরিয়ার কাছে সৈন্য চেয়েছে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য, তারা সৈন্য দিয়ে দিয়েছে। মানে এইরকম একটা চুক্তি হয়ে গেছে। এবং এটা লাভ কি, যে সে উত্তর কোরিয়া কিন্তু পারমাণবিক কান্ট্রি। ওখানে দক্ষিণ কোরিয়ার হাতে পারমাণবিক বোমা নেই, কিন্তু উত্তর কোরিয়ার হাতে মানে পারমাণবিক বোমা আছে। তা আমরা এই যে জিওপলিটিক্যাল একটা নতুন কী বলবো রিশাফল হয়েছে এবং রিঅ্যালাইনমেন্ট হয়েছে, এটাই সব দিকে ভারতের লাভ হয়েছে। ট্রাম্প আসার ফলে মানে আমেরিকার সঙ্গে যে ডেফিসিটটা ছিল, সেই ডেফিসিটটা কমে যাবে। না, আগামী 4 বছর তো কমবে, তারপরে কী হবে সে দেখা যাবে। আগামী 4 বছর অন্তত কমবে, এবং আগামী 4 বছর পরেও দেখা যাবে ওখানে বিবেক রামাস্বামী নেক্সট রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। অ্যালান মার্কস, পৃথিবীর সবথেকে বড় লোক অ্যালান মার্কস, তিনিও এবার আমাদের এখানেও নিবেশ করবেন, যিনি
মানে নির্বাচনের আগে আসতে চেয়েছিলেন, কিন্তু তখন তাকে বলা হয় যে না না, মোদির সঙ্গে যে হাত মিলিও না, কেননা কংগ্রেস আসছে, কংগ্রেসই ভারতের প্রধান ক্ষমতা দখল করবে। পরে দেখা গেল যে তাদের সেই আশায় বাড়লেই আবার এইবার অ্যালান মাস্কও আমাদের এখানে ঢুকবে। অ্যালান মাস্ক ঢুকতে আমাদের যে ইন্টারনেটের যে গতি, এটা বেড়ে যাবে। অন্যান্য দিক থেকে তারা টেলসাতার যে গাড়ির বিজনেস, গাড়ির ফ্যাক্টরি এখানে উত্তরপ্রদেশে গুজরাটে জায়গা খুঁজছে, সে জায়গায় জায়গা দিয়ে করে দেওয়া হবে, এবং ফলে আমাদের অর্থনীতি অগ্রগমন হবে। কিন্তু বাংলাদেশকে অন্য কারণে, জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশে ডিস্টার্ব হতে দেওয়া যাবে না। বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের এখন ক্ষমতাই নেই, কাজে পাকিস্তানকে কেউ আর ইসের মধ্যে রাখছে না। তবে পাকিস্তানের পিছনে আফগানিস্তানকে লাগিয়ে দেওয়া হয়েছে, কাজে পাকিস্তানকে ব্যস্ত রাখবে আফগানিস্তান, খুব বেশি আর আমাদের সঙ্গে লাগতে পারবে না। নেপাল একটু টু অ্যান্ড ফ্রো করছে, চীনের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী যে দেখা করছে, কিন্তু চীনে এসে নেপাল আমাদের একদম ডোরে এখানে এসে কিচ্ছু করতে পারবে না। শ্রীলঙ্কা একটা নিউট্রাল পজিশন আছে, সে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক, চীনের সঙ্গে ভালো সম্পর্ক, কেননা টাকা সব থেকে ক্রাইসিস পিরিয়ডে আমরা টাকা দিয়ে তাকে বাঁচিয়েছি, এটা তার মনে আছে। যাই হোক, সব মিলিয়ে আবারও বলছি যে আমরা আরেকটা কিন্তু 1971-এর দিকে এগিয়ে চলেছি, এবং সেটা অনিবার্যভাবেই হবে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু লাইক দেবেন এবং একটু শেয়ার করে দেবেন বেশি লোকের কাছে পৌঁছানোর জন্য, আর একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবাররা আসছেন, বাড়ছে, আমি দেখছি, কিন্তু আর একটু দ্রুত বাড়ালে, আর একটু বেশি করে বাড়ালে আমার আর একটু লোকজন রেখে আমি আর একটু ভালো করে করতে পারি, আপনাদের সামনে আসতে পারি। আমারও বয়স হয়ে গেছে, কাজেই আপনাদের কাছে আমার একটু এটাই প্রার্থনা। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।